এই এই যে ধামাকাটা শুরু হলো, এই ধামাকার মধ্য দিয়ে কিন্তু এইটা আপনার মানে সরিয়ে দেয়া গেছে। এখন যুদ্ধ চলে এসছে, এখন অ্যাবস্টিন ফাইল নিয়ে তাদের এই যে সব ক্যানিবালিজম, যে মানে শিশুদেরকে ধর্ষণ করা, তারপরে তাদের মাংস খাওয়ার যে বিভৎস পৈশাচিক ঘটনাগুলো, সেই ঘটনাগুলো কিন্তু এখন ধামাচাপা পড়ে গেছে। এটা একটা দিক। আরেকটা দিক হলো, আপনি যদি দেখেন, সেটা হলো যে এই যে আমরা বলি যে বিশ্বে যে চাইনিজ যে আধিপত্যের যে নতুন উত্থান, সেই উত্থানের প্রধান প্রজেক্ট হলো বিআরআই, অর্থাৎ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। সেই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিশ্বের যে সমস্ত মানে দেশগুলোতে এটার সাথে কানেক্টেড, সব জায়গাগুলোতে অস্থিরতা চলছে। আপনি মিয়ানমারে দেখেন, মিয়ানমারে অস্থিরতা চলছে, বাংলাদেশে অস্থিরতা চলছে, পাকিস্তানে অস্থিরতা চলছে, আফগানিস্তানে অস্থিরতা চলছে, ইরানে অস্থিরতা চলছে। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় কিন্তু আমেরিকা এই অস্থিরতাগুলো তৈরি করে রেখেছে। অর্থাৎ এই যে চায়নার সাথে যে একটা স্নায়ু যুদ্ধ বা ঠান্ডা শীতল লড়াই, এই লড়াইটা কিন্তু এগুলো কিন্তু তার একটা পার্ট। এটা শুধুই মানে ইসরায়েলের যে বিষয় এরকম কিন্তু না, এর পিছনে ভূরাজনৈতিক নানা কৌশল আছে। আমি তো আপনাকে বললাম, যদি ইরান যদি আমেরিকান নিয়ন্ত্রণে চলে যায়, চায়না কিন্তু খুব বড় ধরনের একটা বিপদের মধ্যে পড়বে। সে কিন্তু বিশ্ব থেকে এনার্জি আর তখন নেয়ার জন্য তাকে কিন্তু আমেরিকার দ্বারস্থ হতে হবে। আমেরিকা হয়তো তাকে এনার্জি দেবে, কিন্তু সে এক ধরনের জিম্মি হয়ে যাবে মার্কিন টার্মস অ্যান্ড কন্ডিশনের কাছে। তো সেই জায়গাটাতে আমার একটা খুব বড় একটা ব্যাপার আছে। এখন যুদ্ধ থেকে কিভাবে বেরোনো যাবে সেটা নিয়ে সারা বিশ্বই চিন্তা করছে। হয়তো আমরা ধারণা করছি কোনো একটা পর্যায়ে গিয়ে তৃতীয় পক্ষের কোনো একটা মধ্যস্থতায় মধ্য দিয়ে এই যুদ্ধটা সমাপ্ত হবে। আমি মনে করি না যে এই যুদ্ধটা মানে একেবারে কেউ হারবে কেউ জিতবে এরকম পর্যায়ে যাবে না। কারণ আধুনিক যুদ্ধে আসলে কেউই এইভাবে পুরোপুরি হারে, এটা কেউই জেতে না। কারণ আপনি দেখেন ইন্ডিয়া এবং পাকিস্তানের যে সর্বশেষ লড়াই হলো, সেই লড়াইয়ে কিন্তু গ্রাউন্ড ফোর্সেস বা ইনফ্যান্ট্রি যারা, তারা কিন্তু এক পা সরে নাই। পুরোটা যুদ্ধ হয়েছে আকাশে, এবং এখানেও যে যুদ্ধটা হচ্ছে সেই যুদ্ধটা কিন্তু পুরোটাই আকাশ হচ্ছে। এখানে কিন্তু আমরা ইনফ্যান্ট্রি বা পদাতিক বাহিনী, গ্রাউন্ড ফোর্সেস, এদেরকে কিন্তু আমরা কোনো মুভমেন্ট দেখছি না। ইরান এমন একটা রাষ্ট্র, সেখানে কিন্তু আসলে গ্রাউন্ড ফোর্সেস এর মানে মুভমেন্টটা খুব কঠিন। কারণ আপনি জানেন যে ইরান রাষ্ট্রটা পাহাড় দিয়ে ঘেরা, একদিকে জাগ্রোস পর্বতমালা এবং আরেকদিকে আলবুর্জ পর্বতমালা। এই দুই পর্বতমালার মাঝখানে বাকি যে জায়গাটা, সেটা শুষ্ক মরুভূমি এবং মালভূমি। তো এর মধ্য দিয়ে আসলে এই যে আপনি ট্যাঙ্ক নিয়ে মানে বা সাধারণ আর্টিলারি বিভিন্ন ভেহিকেল নিয়ে আসলে মুভ করবেন, এটা কিন্তু খুব মানে কঠিন একটা ব্যাপার। এই জায়গাটাতে কিন্তু সেটা সম্ভব না। আর আরেকটা কথা হলো, আমাদের একজন আলোচক আমি কিছুক্ষণ আগে বলেছিলেন, আসলে ইরান কিন্তু 12,000 বছরের প্রাচীন সভ্যতার একটা দেশ। হ্যাঁ, তো তাদের এই টোটাল ইতিহাসে ইরান পরাজিত হয়েছে, ইরান কারো পদানত হয়েছে, ইরান বিভিন্ন সময় নানাভাবে ভেঙে গেছে, নানা কিন্তু পরাজিত হয়েছে, পদানত হয়েছে, পরাভূত হয়েছে, কারো অধীনস্থ হয়েছে। এই ধরনের মানে ইতিহাস ইরানের খুব কম। এবং তারা মানে ভয়ানকভাবে মানে জাত্যাভিমানী একটা জাতি, আত্ম অহংকারী একটা জাতি, নাকুচু একটা জাতি। আমি নিজে দেখেছি যে ইরানের মানে আপনি তেহরানের শহরে ফার্সি ছাড়া অন্য কোনো ভাষায় একটা সাইনবোর্ড, একটা মানে রোডের মানে কিচ্ছু লেখা নাই। আপনি যদি ফার্সি পড়তে না জানেন, আপনাকে মানে মানে আপনি হারাই গেলে আপনাকে আবার ফিরে আসতে পারবেন না। এবং ইরানের লোকরা তারা ইংরেজি মানে অর্থাৎ যারা ইভেন ইউরোপ আমেরিকাতে পড়াশোনা করেছে, তারা ইংরেজি জানে, কিন্তু তারা ইংরেজি বলবে না। মানে তাদের জাত্যাভিমানের কারণে, তারা তাদের ভাষার কারণে তারা বলবে না। তা আপনাকে ওখানে ট্রান্সলেটরের কাছে বলতে হবে, ট্রান্সলেটর তাকে ফার্সিতে বলবে, উনি আবার ফার্সিতে বলবেন, ট্রান্সলেটর আপনাকে ইংলিশে বলবে। এটা কিন্তু তারা এটা লালন করে, এটা তাদের জাতিগত যে আত্মহমিকা বা আত্মগর্ব। তো এরকম একটা জাতিকে আপনি কিন্তু এভাবে পরাজিত করতে পারবেন না। তো কাজে আমার কনক্লুশনটা এরকম, যে এই যুদ্ধটা হয়তো কোন একটা পর্যায়ে গিয়ে তৃতীয় পক্ষের মধ্যস্থতার মধ্যে দিয়ে শেষ হবে। কিন্তু ইতিমধ্যেই এই যুদ্ধের কারণে কিন্তু ব্যাপকভাবে মানে এই যে অর্থনৈতিক সংকট সারা বিশ্বে তৈরি হয়েছে। আমি এখানে আরেকটা পয়েন্ট মিস করে গেছি, আমি বলি, এই যুদ্ধের রেজাল্ট যাই হোক, এই যুদ্ধ কিন্তু একটা বড় হবে, সেটা হলো যে আরব রাষ্ট্রগুলো তারা কিন্তু একটা লেসন নিয়েছে, যে তারা এই দীর্ঘদিন ধরে আপনার আমেরিকার যে তাদের প্রয়োজন থাকুক বা না থাকুক, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের আপনার আমেরিকান অস্ত্র কিনেছে, আমেরিকান অস্ত্রের মূল ক্রেতা তারা, এবং এই অস্ত্রে এগুলো কিনে তারা ফেলে রেখেছে এবং এগুলোর উপর তারা নির্ভর করেছে। আপনি জানেন যে এই আরব রাষ্ট্রগুলো মানে প্রত্যেকটা জায়গাতে
এরা ঘাঁটি করে দিয়েছে, তারা তাদের সেখানে থাকতে দিয়েছে, তাদের অর্থনীতি, তাদের তেল ক্ষেত্রগুলো দিয়েছে। এই প্রথম তারা আসলে দেখতে পেয়েছে যে আমেরিকার উপরে ভরসা করে তারা আসলে একটা ভুল করেছে। আমেরিকা মানে এই যে ইরানের মিসাইল থেকে রক্ষার জন্য তারা ইসরায়েলকে রক্ষার জন্য যেটুকু তৎপরতা, যা কিছু মনোযোগ, যা কিছু আগ্রহ, যা কিছু চেষ্টা, কিন্তু এই আর মানে সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ইউএই এই সব দেশগুলোকে তারা কিন্তু রক্ষার কোনো চেষ্টা করে নাই। এটা নিয়ে কিন্তু অলরেডি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বিভিন্ন গণমাধ্যম এবং সেখানকার মানুষজন কিন্তু কথা বলা শুরু করেছে। তো সেই জায়গাতে যদি এই যুদ্ধ যেভাবেই শেষ হোক, এটার কিন্তু একটা সুদূর প্রসারী প্রভাব পড়বে। গতবারের যুদ্ধের প্রভাবের কারণেই কিন্তু আপনার এই সৌদি আরব পাকিস্তানের সাথে একটা ডিফেন্স প্যাক্ট করেছে। তো সেই জায়গা থেকে কিন্তু এখন কিন্তু আর ভবিষ্যতে কেউই এই আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এদের উপরে সম্পূর্ণ নির্ভর হবে না। তারা বিকল্প চিন্তা করবে এবং সেই বিকল্পের জায়গায় কিন্তু রাশিয়া এবং চায়না ঢুকে যাবে। তো সেটা কিন্তু একটা বড় ধরনের ইম্প্যাক্ট পড়বে অর্থনীতিতে। আপনি জানেন বাংলাদেশেও কিন্তু আজকে অলরেডি রেশনিং শুরু হয়ে গেছে। বিশেষ করে পেট্রোলিয়াম কেনার ক্ষেত্রে মানে একটা মোটরসাইকেল 2 লিটার কিনতে পারবে, একটা প্রাইভেট কার 20 লিটার কিনতে পারবে প্রতিদিন, এর চেয়ে বেশি কিনতে পারবে না। এই ধরনের কার্যক্রম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এর মধ্য দিয়ে এই যে আমরা কিনতে পারছি না, চায়না থেকে যে সমস্ত আমাদের কাঁচামালগুলো কিনতে হয়, এখন কন্টেইনার ভিত্তিক আপনার আমাদের $300 বা $400 পর্যন্ত কিন্তু বেশি দিতে হচ্ছে। আমাদের এই যে ঈদের বাজারের জন্য আমরা যে গার্মেন্টস পণ্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাঠাতাম, সেটা কিন্তু বিপুল পরিমাণ কন্টেইনার আমরা কিন্তু পাঠাতে পারছি না। আমরা আলু পাঠাতাম, সে আলু পাঠাতে পারছি না, আবার ওখান থেকে তেল আনতে পারছি না। এর কিন্তু একটা বিরাট প্রভাব পড়ছে। একই সাথে আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছে, বাংলাদেশের সবচেয়ে বেশি প্রবাসীরা কিন্তু মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে থাকে। তো সেই জায়গাতে তারাও কিন্তু প্রথমত তারা একটা চরম অনিশ্চয়তার মধ্যে আছে, তারা মানে নিরাপত্তাহীনতার মধ্যে আছে। অন্যান্য দেশগুলো যেভাবে তাদের জনগণকে মানে প্রোটেক্ট করেছে, তাদেরকে ফিরিয়ে আনার জন্য নানা ধরনের উদ্যোগ নিয়েছে, নিরাপদ করার জন্য চেষ্টা করেছে, বাংলাদেশের এম্বাসি, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে তাদের তৎপরতা খুবই কম। এটা অত্যন্ত লজ্জাকর। তবুও আমি দোয়া করি আমাদের প্রবাসী ভাইয়েরা ভালো থাকুক, নিরাপদে থাকুক এবং সকল মানুষ সেখানে ভালো থাকুক। যুদ্ধ আমরা কেউই চাই না, যুদ্ধ শেষ হোক।